2026 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে তিনি এসব কথা জানান। বাংলাদেশ এবং মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো উদাহরণ বলেও উল্লেখ করেন ড. ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের শেষ দিন সকালে সেদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর টুংকু মুহরিজ ইবনে আল মারহুম তাকে সনদ তুলে দেন। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনূসকে এই সম্মাননা প্রদান করা হয়। ডিগ্রি গ্রহণের পর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানানো হলেও এই সম্মান বাংলাদেশের আপামর জনসাধারণের। জনগণের ক্ষমতা তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়ার জন্য তার সরকার কাজ করছে বলেও জানান তিনি। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. অধ্যাপক মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার ৩-০ তত্ত্বের কথা তুলে ধরতে গিয়ে বলেন, পৃথিবীর সমস্ত সম্পদ দিনে দিনে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, যা খুবই বিপজ্জনক। এ থেকে মুক্তি পেতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আর এক্ষেত্রে সকলকে নিজেদের সক্ষমতা নিয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। For countries to stand together, learn from each other and grow together. I truly believe that with a stronger collaboration in education, research and trade and investment, Bangladesh and Malaysia can become a model for sustainable development and social progress. এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। 2024 সালে দেশটির মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগের বিষয় রয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে গত জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করছে। আরও জানানো হয়, অপরাধীদের জবাবদিহি করার জন্য বিচার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অতীতের সরকারের সময় বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেফতার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ, সাংবাদিক ও শ্রমিকদের উপর সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেছিল। হঠাৎ কেন অস্থির পেঁয়াজের বাজার? 4 দিনের ব্যবধানে কেজিতে বেড়ে গেল 20 টাকা। এতে মাথায় হাত ভোক্তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়েছে। তাহলে এক লাফে কেজি 20 টাকা বেড়ে গেল কেন? তবে কি আমদানিকারক আর মধ্যস্বত্বভোগীদের লাভ আর লোভের হিসাবের মাসুল দিচ্ছেন ক্রেতারা? এসব প্রশ্নের উত্তর জানাচ্ছেন মেজবাহ হাসান। দেশের মানুষের দৈনিক খাবারের এক জরুরি অনুষঙ্গ পেঁয়াজ। একটু পেঁয়াজ না হলেই চলে না, সেটা হোক পান্তা ভাতে কিংবা মাছ, মাংস, ডাল, ফড়নে অথবা আলু ভর্তায়। স্থির পেঁয়াজের বাজারে হঠাৎ করেই অস্থিরতা নেমে এসেছে। কেজি প্রতি 60 টাকা থেকে আচমকা 20 টাকা বেড়ে এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। দামের এমন বিস্তর ফারাকে নাকাল ভোক্তারা। গবেষণা বলছে, চীন ও ভারতের পর বিশ্বের 3য় বৃহত্তম পেঁয়াজ উৎপাদন করে বাংলাদেশ। খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, 10 বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন। 2024 সালে 28 থেকে 30 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 34 লাখ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় 4 লাখ মেট্রিক টন বেশি। এত উৎপাদনের পরও কেন অস্থির এ পণ্যের বাজার? পেঁয়াজের আড়ত রাজধানীর শ্যামবাজারে এনটিভি টিম।
পেঁয়াজের বাজারে আগুন লাগার কারণ অনুসন্ধানে এখানে এসে কথা হয় ফরিদপুর ও পাবনা থেকে আসা দুই ব্যাপারীর সাথে। সকালে যে পেঁয়াজ ৬৫ টাকা বিক্রি করলেন, দুপুর গড়াতে দাম হাঁকালেন ৭৫ টাকা। কারণ জানতে চাওয়ায় রেগে গেলেন। কত টাকা কেজি বিক্রি হলে আপনার মনে হবে লাভ হবে? ধরেন ৯০ টাকা, ৯৫ টাকা, ১০০ টাকা এরকম করে বেচা কেনা আমরা যদি করে পারতাম তাহলে আমার কিছু লাভ হতো। এই বাজারের আড়তদারদের দাবি ১ কেজি পেঁয়াজে কমিশন পান ১ টাকা। এভাবেই একের পর এক হাতবদল কমিশন বাণিজ্যের মাধ্যমে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। ওই দুটো কিনছে ৬০ টাকা, ওই লাল পেঁয়াজ ৬৪-৬৫ বিক্রি করুন। এবার দেশে প্রচুর পেঁয়াজ আছে, আমাদেরকে মাল দেয়, আমরা কমিশনে বেচি। এই গবেষক বলছেন ঘাটতি নয়, বরং নড়বড়ে বিপণন ব্যবস্থার কারণেই এক লাফে বেড়ে যায় দাম। তাহলে সমস্যাটা হলো আমাদের স্টোরেবিলিটি, স্টোরেজ করার কন্ডিশন, আমাদের টেকনোলজিগুলো আমাদের কাছে এখনো খুব অ্যাভেলেবল হয় নাই, যেখানে কৃষকরা স্টোর করতে পারবে। শুধুমাত্র শীতেই আমরা পেঁয়াজ উৎপাদন করছি। বর্ষাকালের জাত যদি পপুলার করতে পারি এবং আমরা যদি এরকম ওপেন ফিল্ডে প্রোডাকশন করতে পারি, তাহলে দেখা যাবে যে পেঁয়াজের কৃষকরা উৎপাদনে আগ্রহী হবে। চাহিদা যখন বাজারে বেড়ে যায় তখন মজুদ থেকে ছেড়ে দিতে হয়, কিন্তু যেহেতু সরকারের নিজস্ব ক্যাপাসিটি বা কৃষকের কাছে স্টোরেজ নাই, কাজে তাদের এখন থেকে এখন ছেড়ে দেওয়ার স্কোপ কম। এখন হলো মজুদদারদের হাত থেকে এখন ছাড়াইতে হবে। সমস্যা মোকাবেলায় দেশের উৎপাদনশীল পেঁয়াজের জাত উদ্ভাবনের তাগিদ গবেষকদের। এইরকম বৃষ্টির মাঝেও যদি বস্তায় আমরা যদি পেঁয়াজ চাষ করি, তাহলে দেখা যায় যে পেঁয়াজে কোনো ক্ষতি হয় না এবং পেঁয়াজের বাল্বটা কিন্তু অনেক বড় হয়। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আগামী মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ লাখ মেট্রিক টন। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ২০২৪ সালে দেশটির মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগের বিষয় রয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে গত জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করছে। আরও জানানো হয়, অপরাধীদের জবাবদিহি করার জন্য বিচার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অতীতের সরকারের সময়ে বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেফতার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ, সাংবাদিক ও শ্রমিকদের উপর সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেছিল। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার রেল ব্লকেট কর্মসূচি পালন শুরু করছেন শিক্ষার্থীরা। সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেল গেটে তারা এ ব্লকেট কর্মসূচি শুরু করে। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠান ৯ বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে অবরোধের মুখে আটকে রয়েছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। যেন প্রশাসনের কোনো অস্তিত্বই নেই। অবাধ লুটপাটে সৌন্দর্য হারিয়ে বিবর্ণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে যে কারো এমনটাই ধারণা হওয়া স্বাভাবিক। প্রশাসনের নাকের ডগায় সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের নজিরবিহীন ঘটনার খবর জানাচ্ছেন সজল ছত্রী। ক্যামেরায় ছিলেন আনিস রহমান। ভারতের এই পাহাড় শ্রেণী থেকে প্রতি বছর বর্ষায় বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ পাথর নেমে আসে সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী এই এলাকাটিতে। ভেসে আসে এই পাথর উত্তোলিত হবে নাকি ইকো ট্যুরিজম গড়ে উঠবে এই সংরক্ষিত পাথর দিয়ে, তা নিয়ে রয়েছে নানান মতভেদ। তবে কৌশলী হোক অথবা অবৈধ উপায়ে হোক, প্রতি বছরই পাথর উত্তোলন, পাথর চুরি যেন নিয়মিত ঘটনা। সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে আঁতকে উঠবেন যে কেউ। গত বছরের ৫ আগস্ট প্রশাসনহীনতার সুযোগে শুরু হওয়া লুটপাট সম্প্রতি সব সীমা ছাড়িয়েছে। জমে থাকা পাথর চুরির সাথে মাটি খুঁড়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে পুরো এলাকা। এই যে সরকারি সম্পদগুলো নিয়ে যাচ্ছে, এগুলো তো সরকারি খাতেও তো যাচ্ছে না টাকাগুলো। প্রশাসন তেমন বাধা দিচ্ছে না, বাধা দিলে কি আর আজকে এরকম লুটপাটটা হতো না।
পরিবেশকর্মী ও স্থানীয়দের অভিযোগ, গত 1 বছরে সাদা পাথরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। এখন শুনছি এখানে সাদা পাথর নামে একটা স্পট আছে, তো দেখে ঘুরে আসি, অনেকজন থেকে শুনছে। এখন এখানে এসে দেখে মনটা একবার কালো হয়ে গেছে, সাদা পাথর আর সাদা নাই। তো আমাদের মেইন আকর্ষণ ছিল এই যে সাদা পাথর দেখার, প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার, কিন্তু আমরা এসে শুনি যে পাথরগুলো চুরি হয়ে যাচ্ছে বা নেই, এখন আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি না। এটা দেখার জন্য আমরা আসলে কষ্ট করে এখানে আসা, কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানে গর্ত হয়ে আছে, কিছুই নেই। সাদা পাথর বলতে নাম শুনছে মাত্র, এখানে কোনো পাথর দেখতে পাচ্ছি না। গাফলাতে আপনার পুলিশ প্রশাসন থাকতো আইতো, ওটা বন্ধ হইল না। এই লুটপাটের জন্য স্থানীয়রা দায়ী করছেন প্রশাসনের অবহেলাকে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিক ও সমন্বয়কদের সমন্বিত লুটপাটে অসহায়ত্বের কথা জানালেন স্থানীয় প্রশাসন। পাথর আসলে আটকানো যাচ্ছে না, আমরা রেগুলারই মোবাইল কোর্ট করছি। এখন আসলে মোবাইল কোর্টের অভিযান যখন শেষ করে ক্লোজ করে চলে আসি, তখন আবার তারা যে পাথর তুলতেছে, আর এখানে হয়তো অন্য বাহিনী যারা আছেন তারাও যদি একটু সক্রিয় ভূমিকা পালন করতেন, হয়তো বা ডিজাস্টার। নির্বাচনহীন রাষ্ট্র গণতন্ত্রের নমুনা হতে পারে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্র চায় না। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। গণতন্ত্র তখনই চূড়ান্ত হবে, নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে, সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। উজানের ঢলে পদ্মায় তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার ও এর সংলগ্ন নদী তীরে। স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন শুরু হয় দিঘিরপাড় বাজার এলাকায়। আধা ঘন্টার মধ্যেই বাজারের 2টি দোকান নদীতে বিলীন হয়ে যায়। এছাড়া আরও কয়েকজনের দোকানের মাটি ইতিমধ্যে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে মালপত্র সহ দোকানের অবকাঠামো সরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। রাজুকের পূর্বাচলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক, রেদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের 3 কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কিয়া ও SM রাশেদুল হাসান। পৃথক 3 মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের 4 সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 18 জন। সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। সাক্ষ্য গ্রহণে দুদকের কর্মকর্তারা এমন তথ্য আদালতকে জানান। ওনার যে এই পূর্বাচলে যে আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা তিনি চেয়ারে থেকে উনি অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে, সেই সব বিধি লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। কারো ধমকে নির্বাচন বন্ধ করা যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর জাহিদ হোসেন এনসিপি নেতাদের বক্তব্যকে উদ্দেশ্য করে বলেছেন, একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, নির্বাচনের বিপরীতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনহীন রাষ্ট্র গণতন্ত্রের নমুনা নয়। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতারা ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। দোয়া পাঠ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরে সাংবাদিকদের সাথে আলাপে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন এনসিপি নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে বলেন, যারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে তাদের জোরে নির্বাচন বন্ধ করা যাবে না। আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন। ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। ইতিহাস শিক্ষা দেয়, যারা ৭৩-এও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই, আর বিগত স্বৈরাচার অনেক ধমক, অনেক প্রশাসন, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ব বরণ করিয়েছেন। তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বাচনকে দীর্ঘায়িত করতেই সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু সামনে আনা হয়েছে। পিআর পদ্ধতি এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে, তবে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে ও সংস্কৃতির বদল ঘটাতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। অর্থনীতি সুসংহত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে জানান, ডিসেম্বর থেকে এনবিআর থাকবে না। অধ্যাদেশ অনুযায়ী 2টি বিভাগের মাধ্যমে কাজ শুরু হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে ও এই জন্য প্রয়োজনীয় অর্থের সমস্যা হবে না বলেও জানান উপদেষ্টা। এর আগে ইউ পেনশন অ্যাপের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা, যার মাধ্যমে সরকারি অফিসে না গিয়েই জানা যাবে পেনশনের আবেদনের অবস্থা ও জমা দেওয়া যাবে প্রয়োজনীয় নথি। মাসিক পেনশন যাচাই করার পাশাপাশি পেনশন সমস্যা সংক্রান্ত যে কোনো আবেদনও করা যাবে এই অ্যাপে। আত্মীয় স্বজন মৃত পেনশনভোগীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল ফোন নম্বর ব্যবহার করে মৃত্যুর তথ্য যোগ করতে পারবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের ভয় দেখানোর জন্য সরকার ও শাসক দল একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। 2024 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করত বা রাজনৈতিক বিরোধীদের কার্যক্রম বক্তব্য প্রচার করত, তাদের নানাভাবে শাস্তি দিত। স্বাধীন সাংবাদিক ও গণমাধ্যম অভিযোগ করেছে, আওয়ামী লীগ সরকারের সময় গোয়েন্দা সংস্থা গণমাধ্যমকে প্রভাবিত করতে সরকারি বিজ্ঞাপন আটকে রাখত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন না দিতে চাপ প্রয়োগ করত। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগের সদস্যরা সাংবাদিকদের উপর সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করত। তাদের সময় সাংবাদিকরা গ্রেফতার, বিচারপূর্ব আটক, ব্যয়বহুল ফৌজদারি বিচার, জরিমানা ও কারাদণ্ড সহ নানাবিধ হুমকির মুখে ছিলেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে। পানি বৃদ্ধির ফলে জেলার আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে এসব এলাকার রোপা আমন ধান ক্ষেত। রংপুর বিভাগের আজ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পানির মনে করেন যে অর্ধেক আমার ঘরতে, অর্ধেক একাই 100 পানি ঘরত। এখন আমরা যে চলবো, চলার গতি আমাদের কোনো রুজির পথ নাই। এখানে খাওয়া দাওয়া, রান্না বান্নার আমাদের সমস্ত কিছুরই প্রবলেম। পায়খানা থেকে শুরু করে যে তারা যে লেফটিনে যাবে সে পরিবেশ পর্যন্ত এখানে নাই। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 382 জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪, ঢাকা বিভাগে ৩৭, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৭, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮১, খুলনা বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ৭, রাজশাহী বিভাগে ৫৭, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছে। ডেঙ্গুতে সবশেষ মারা যাওয়া পুরুষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশের শেয়ার বাজারকে চাঙ্গা করতে নিয়ন্ত্রক সংস্থা সহ সব ক্ষেত্রে সংস্কারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের শেয়ার বাজার নিয়ে আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে বিদেশি ১০৭ জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেনের খরা কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। Our government, ever since taking on the responsibility at a very critical juncture, has remained committed to the development of a strong, well-regulated capital market to achieve inclusive, sustainable development. Today, we are not only here to make a case to foreign investors, we are here to deliver a message to all investors, local and international, that Bangladesh is investable, that the opportunity is real, and that our capital. এদিকে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। স্থানীয় প্রভাবশালী লোকজন এই লুটপাটে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। দুপুরে পরিদর্শন করে দুদক সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সালাম জানান, লুটপাটের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে দুদক। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদনে দাখিল করতে বলা হয়েছে তাদের। এই সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। শুধু তো এক জায়গায় পাথর নেই, আরো অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। হ্যাঁ, রোববারের মধ্যে রিপোর্ট দেবে ৩ সদস্যের তদন্ত কমিটি। আজকে অপরদিকে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব সম্মুখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চে জেলা সংগঠক রাজীব সূত্রধরের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরণ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার, বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে হঠাৎ বাড়তে শুরু করেছে পদ্মা, তিস্তা, গড়াই সহ অন্যান্য নদ নদীর পানি। এতে তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। ভাঙন শুরু হয়েছে মুন্সিগঞ্জ ও রাজশাহীতে। বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শান্ত পদ্মা নদী হঠাৎই যেন আগ্রাসী হয়ে উঠেছে। ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। ভাঙনে দিঘিরপাড়া বাজারের কয়েকটি দোকান পদ্মার পেটে চলে গিয়েছে। পদ্মার এমন ভয়াল রূপ দেখে আতঙ্কিত গ্রামবাসী। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানি বৃদ্ধির ফলে জেলার আদিতমারি সদর উপজেলার নদী তীরবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে রূপা আমন ক্ষেত। এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে ইয়ার কোনো পথ নাই। আমাদের যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, মানে খাওয়া দাওয়ার
মনে যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই এভাবেই আছে। রাজশাহীতে বাড়তে শুরু করেছে পদ্মার পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজশাহী শহর, পবা, গোদাগাড়ি, চরঘাটা ও বাঘা উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন। কুষ্টিয়ার গড়াই ও পদ্মা নদীর পানি বেড়ে দৌলতপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের সীমান্তে আবারও 23 জন ব্যক্তিকে পুশিন করেছে বিএসএফ। ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। পরে ঘাগড়া বড়বাড়ি এলাকায় চলাফেরা করতে দেখে ঘাগড়া বিউপির টহল দল তাদের আটক করে থানা পুলিশে হস্তান্তর করে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাছের বাড়ি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের মধ্যে রয়েছে 2 শিশু, 3 নারী ও 4 জন পুরুষ। ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। অপরদিকে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী 22 বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আর মেহেরপুরের মুজিবনগরে 4 জন এবং জয়পুরহাট সীমান্ত দিয়ে 5 জনকে ঠেলে দিল বিএসএফ। এদিকে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির তৎপরতায় চোরাকারবারি পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছে অনেকে। সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। গরু ব্যবসা করতাম আগে, তার গাড়ে গরু ব্যবসা নিয়ে আসতাম। গরু 10-12 জন মিলে যেতাম। যাওয়ার পরে বিজিবি জানলো, বিজিবি জানে বলে আমাকে আমার বাসায় গেল, আমার বারবার মায়ের কাছে। ওনাকে বললো যে তুমি আর যেও না, যা গেলে ধরা খেয়ে যাবেন, বিয়ে বাচ্চা এতিম হয়ে যাবে আপনার। অবৈধ পথে সীমান্তে গরু ব্যবসায় জড়িত ছিলেন এনামুল। ছিলেন চোরাকারবারির সদস্য। চোখের সামনে দেখেছেন বিএসএফের নির্যাতন, গুলিতে তার সঙ্গে থাকা অন্য সদস্যদের নিহত হতে। একসময় ভুল বুঝতে পারেন, ফিরে এসেছেন অন্ধকার জগৎ থেকে। এখন কৃষিকাজ করে চলছে সংসার। এনামুলের মতো আরও অনেকে ছেড়ে দিচ্ছেন অবৈধ পথে গরু কিংবা মাদক ব্যবসা, চোরাকারবারির পথ। নদী ঘেঁষা পথ, কখনো বালুর চর। ঠাকুরগাঁও সীমান্তের বন্ধুর পথে টহল জোরদার, অতন্ত্র প্রহরী বিজিবির। তাদের তৎপরতায় স্বস্তিতে সীমান্তবাসী। আগে 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি ছিল, এখন কিন্তু 24 ঘন্টা ডিউটি করছে বিজিবিওয়ালা। টহল পার্টি আসতেছে, 24 ঘন্টায় থাকতেছে। আমাদের যে কোনো সমস্যা হলে আমরা টহল পার্টিকে বললে টহল পার্টি মনে করেন এটা সমস্যা দূর করতেছে। কোনো গ্যামজাম বা চাষাবাদের জন্য ওরা আমাদের সহযোগিতা করে বাংলাদেশের মাটিতে। আর এরা সব সময় আমাদের বর্ডারে থাকে। আগের চেয়ে বহুত টহল এখন বাইরে গেছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থানে বিজিবি সদস্যরা কাজ করছেন জনসচেতনতায়। আমরা স্থানীয় জনপ্রশাসনের সাথে নিয়মিত সমন্বয় সাধন করছি এবং এর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি তারা যাতে কোনো ক্রমেই সীমান্ত শূন্যরেখা বরাবর বা সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে কোনো ধরনের কোনো অপরাধের সাথে নিজেদেরকে জড়িত না করে। 2018 সাল থেকে এ পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হাতে 21 জন নিহত এবং 30 জন আহত হলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রাণহানি কমে এসেছে বলে জানায় বিজিবি। এনটিভি নিউজ ডেস্ক। ময়মনসিংহ এএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে স্বৈরাচারের দোসর এবং তার ছোট ভাই রাকিব হোসেন ছাত্র জনতার আন্দোলনে শহীদ রেদওয়ান আহমেদ সাগর হত্যার আসামি বলে স্লোগান দেয়। বিকাল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ ছিল। এর আগে দুপুরে কলেজ ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে অধ্যক্ষের অফিসের দরজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের 3 দফা দাবিতে 7ম দিনের মতো সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দুপুরে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়ক ব্লকেট করা হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি সহায়তায় ভিন্ন পথ দিয়ে অধিকাংশ যানবাহনকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সেবাচিম হাসপাতাল সংস্কারের 7 দফা দাবিতে প্রধান গেটে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে কয়েক ছাত্র।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিএনপির সাবেক সংসদ সদস্যের হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালমন্দের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নাঙ্গলকোট উপজেলার ভোলান বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। গত 18 মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন শিশিরকে ভোলান বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক। এতে ক্ষুব্ধ হন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। পরে তিনি মোবাইল ফোনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমকে হুমকি ধামকি দেন। সশরীরে বোর্ডে গিয়ে সহযোগী নিয়ে চেয়ারম্যানকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলারশিপ উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের খোয়াশার এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিআই এর সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে মেসার্স আলমগীর ট্রেডার্সের ডিলারশিপ উদ্বোধন করেন। এ সময় বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের গুণগত মান তুলে ধরেন, পাশাপাশি এর বিক্রয় বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন। রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে রাজশাহী সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএম হুমায়ুন কবির জানান, গত 7 আগস্ট মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেঁধে 66 লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি ও নগদ প্রায় 3.5 লাখ টাকার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের 2 সদস্যকে গ্রেফতারের পর সিআইডি জানতে পারে সিরাজগঞ্জের বেলকুচির পিতাপুত্র সাদেক ও হাসান ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করে। তাদের নেতৃত্বে একটি দল ট্রাক নিয়ে সারা দেশে ডাকাতি করে। চাঁদপুরের সাবেক সংসদ সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসী এক পরিবার। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রবাসী শামসুদ্দিনের স্ত্রী মর্জিয়া খাতুন জানান, 2017 সালে বাড়ি নির্মাণের সময় বিদ্যুতের লাইন কেটে দেওয়ার পাশাপাশি রাস্তায় গর্ত করে দেয় মায়া চৌধুরী পালিত গুন্ডা বাহিনী। 5 আগস্টের পর 15 লাখ টাকা চাঁদাবাজি করে নাজিমুদ্দিন। পরে পরিবারে সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়। বুধবার তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন ওই পরিবার। দেশের উদ্দেশ্যে কুয়ালালামপুর ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর ত্যাগ করেন ডক্টর ইউনূস। এর আগে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান কনগ্লোমারেট সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জেফ্রি চিয়া। কুয়ালালামপুরের একটি হোটেলে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস জেফ্রি চিয়ার সানওয়ে গ্রুপকে আবাসন, হসপিটালিটি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানী চানখারপুলে আন্দোলন দমাতে যেসব পুলিশ সদস্য কাজ করছিল তারা হিন্দি ভাষায় কথা বলছিল বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানায় এক সাক্ষী। ওই সাক্ষীর জবানবন্দি নেওয়ার সময় এজলাস কক্ষ কিছুটা উত্তপ্ত হয়। এদিকে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্ট হাসান জাবেদের। জুলাই আন্দোলনে চানখারপুলে 5 আগস্ট 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 5ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নিহত ইয়াকুবের প্রতিবেশী শহীদ আহমেদ। তিনি বলেন, চানখারপুলে 5 আগস্ট যেসব পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন। এছাড়া জড়িত আসামিদের নাম বলতে গেলে কাঠগড়া থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আসামি সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ এবং তার আইনজীবী। তারা অভিযোগ করেন প্রসিকিউশন আসামিদের নাম বলে দিচ্ছে। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন। একজন আসামি, আমি তাকে দেখি নাই, তবে আপনারা যেহেতু বলছেন তার নাম তাহলে সঠিক বলছেন, তিনি এটা আপত্তি তুলেছেন। তখন অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে এটা বলেছে। প্রসিকিউশন পক্ষ কিন্তু আসামিদের নাম বলার ক্ষেত্রে কিন্তু প্রলুব্ধ করে। প্রসিকিউশনের পক্ষের এই আচরণটা এটা আসলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করে। সাক্ষী যখন একটু এগ্রেসিভ হয়ে গিয়েছিল তখন কোর্ট বলেছিল যে এটা কিন্তু আন্দোলনের মাঠ না, আপনার আচরণকে করেন। এর আগে ইয়াকুবের মা রহিমা আক্তার সাক্ষ্য দেন।
তিনি ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 20 আগস্ট। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে অভিযোগ গঠনের আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করা হয়। যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই, এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি। এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে এই মামলার ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও রেকর্ড, ডকুমেন্ট যেগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনাল জমা দিয়েছে তাতে এই সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত এবং চার্জ গঠন করাই আইনত দাবি রাখে। শুনানির সময় গ্রেফতারকৃত আসামিরা ট্রাইব্যুনালে হাজির ছিলেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজ্যকে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকে 3 কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কিয়া ও SM রাশিদুল হাসান। পৃথক 3 মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের 4 সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 18 জন। সাক্ষ্য গ্রহণ শেষে দুদকে পাবলিক প্রসিকিউটর জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। সাক্ষ্য গ্রহণে দুদকের কর্মকর্তারা এমন তথ্য আদালতকে জানান। ওনার যে এই পূর্বাঞ্চলে যে আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা তিনি চেয়ারে থেকে উনি অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই সব বিধি লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট। নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশের কাছে টি-20 আক্রমণাত্মক মেজাজটা দেখতে চান সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, তবে দল নিয়ে বেশি পরীক্ষার প্রয়োজন দেখছেন না তিনি। অন্যদিকে ডাচদের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা রাখতে পারলে এশিয়া কাপের প্রস্তুতিটা ভালো হবে বলে আশাবাদী বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমের। মমিনুর রিপনের রিপোর্ট। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য বুধবার সকালে ফিটনেস ট্রেনিং শেষ করেছে বাংলাদেশ। একদিন বাদে শুরু স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে সিলেটে মাসব্যাপী আবাসিক ক্যাম্প করবে লিটন দাসের দল। সেখানে অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। হারের বৃত্ত থেকে বেরিয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা 2 সিরিজ জিতে দলে যে আত্মবিশ্বাস ফিরেছে, এবার তা ধরে রাখার চ্যালেঞ্জ থাকছে লিটন মুস্তাফিজদের সামনে। দুটো সিরিজ জেতা আমাদেরকে যে কনফিডেন্স দিয়েছে, যে মোমেন্টামটা আমরা গেইন করতে পেরেছি, এখন সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, সেই মোমেন্টামটা আমরা ধরে রাখতে পারবো কিনা, সেই চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে মুখোমুখি হতে পারি কিনা এবং মোমেন্টামটা মেনটেন করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার। যদি মেনটেন করতে পারি তাহলে আমরা মনে হয় যে খুব সাহসী একটা দল নিয়ে আমরা এসে খেলতে যেতে পারবো। ঘরের মাঠ আর প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় দল নিয়ে পরীক্ষা করার সুযোগ আছে বাংলাদেশের। তবে এশিয়া কাপের আগে দলের কম্বিনেশন পরিবর্তনের পক্ষে নন সুজন। জয়ের লক্ষ্য নিয়ে তানজিদ, ইমন, মুস্তাফিজদের আগ্রাসী মনোভাবটাই দেখতে চান সাবেক এই অধিনায়ক। আমি দেখতে চাই যে আমাদের প্ল্যানগুলো ঠিক আছে কিনা, আমরা এক্সিকিউট করতেছি কিনা। বেসিক প্ল্যানটা যদি আমরা কি টাইপের ক্রিকেটটা খেলতে চাই, যেই টাইপের খেলাটা আমি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে দেখছি, আমি ওই রকম দেখতে চাই বাংলাদেশ এগ্রেসিভ ক্রিকেট খেলবে, একদম 100% এগ্রেসিভ ক্রিকেট খেলবে, যে যেভাবে ইমন এবং তামিম শুরু করছে আমি চাই যে ওইভাবেই ওরা ব্যাটিং করুক। এবং যদি সাকসেস হইতে চায় তাহলে আপনার ওই রকম ব্যাটিং করলে আপনি সাকসেস আসবে না, তো আসবে না আসলে। বড় শট খেলার দক্ষতা বাড়াতে এই সিরিজের আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে অনুশীলন করবে বাংলাদেশি ব্যাটাররা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।
বাড়ি ভাড়া মূল বেতনের সঙ্গে শতাংশ হারে বৃদ্ধি সহ অন্যান্য দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশে এই তথ্য জানায় আন্দোলনকারীরা। তারা বলেন, মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট একটা শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে। এটি কমপক্ষে মূল বেতনে 20% করতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় সম্মত হয়েছে। এর আগে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা। পরে দুপুর 1:30টায় শিক্ষকদের 10 জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তাদের বিষয়টি সাময়িক সুরাহা হয়। জুলাই সনদ ঘোষণা করার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে দলটি জানায়, জুলাই সনদের আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হয়েছে। জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার আগে, ডিক্লেয়ার হওয়ার আগে আপনি তফসিল ঘোষণা করবেন না, সেটা আমরা ক্লিয়ার বলে দিয়েছি। এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয়। জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়া, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার বাস্তবায়নের দাবি পূরণে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিজয়নগরে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে? সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনোনয়ন ফর্ম বিতরণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ডাকসুর ভিপি পদে 5 জন সহ মোট 20 জন এবং হল সংসদের বিভিন্ন পদে 18 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, কেন্দ্রীয় সংসদ এবং হলের প্রশাসনিক কার্যালয়ে হল সংসদে মনোনয়ন ফর্ম বিতরণ করা হচ্ছে। মনোনয়নপত্র বিতরণ চলবে আগামী 18 আগস্ট পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের অর্থনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে বিনিয়োগ বাড়িয়ে দেশের অর্থনীতিতে টাকা ছাপানো বা ঋণ নির্ভরতা কমিয়ে আনা হবে। নির্বাচনের সময় ঘোষণা করায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশি বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, পুঁজি বাজারকে শক্তিশালী করা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। এজন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প নেই। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান বিদেশি বিনিয়োগকারীরা। Needs to increase by 6 times